আজকে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সবাই ক্লাসে চলে আসেন। যদিও লিঙ্ক আপনাদেরকে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আপনাদেরকে আমরা যে দুইটা গ্রুপে জয়েন করেছি, অ্যাড করেছি, সিক্রেট ফেসবুক গ্রুপে, সেখানেই হচ্ছে ক্লাসগুলো হয়। তারপর আপনার অনেকে পান না দিতে আমরা লিঙ্কটা দিই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন, বোর্ডে লেখা আছে। তারপর আমি বলবো হচ্ছে যারা যুক্ত হচ্ছেন অবশ্যই খাতা কলম সাথে রাখবেন এবং আমি যা পড়াবো এ টু জেড হচ্ছে নোট করবেন। নোট করার পর হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে হচ্ছে কি আপনি পাঠিয়ে দিবেন, এবং এটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে কি অ্যাসাইনমেন্ট থাকলো। ওকে, তো আমি বেশি লেট করব না। আজকের টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুবই কঠিন লাগে আপনাদের কাছে। তো সেই টপিকটাকে কিভাবে সহজে আমরা পড়তে পারি সেই বিষয়টা কিন্তু দেখবো। তো সমাস পড়তে হচ্ছে কি আমাদের লাগে 6 মাস, কিন্তু আমাদের 6 মাস লাগবে না। আজকে আমরা সমাসের যে বংশ তাকে আজকে আমরা ধ্বংস করব, দেখি আমরা পারি কিনা। তো সমাস পড়তে হলে যে বিষয়গুলো আমাদের কাজে লাগবে, প্রথমেই আমি যেটা বলে রাখি যে আপনাদেরকে, আপনারা জানবেন হচ্ছে কি যে সমাস ব্যাকরণে কোন অংশে আলোচিত সেটা আমরা সবাই জানি, শব্দ বা রূপতত্ত্ব। এটা একটা কমন কোয়েশ্চেন। এটা হচ্ছে কি আমি বলি, এই কোয়েশ্চেন গুলো কিন্তু আসে পরীক্ষায়, রূপতত্ত্বের আলোচ্য বিষয়। শব্দ বা রূপতত্ত্বের কি আলোচ্য বিষয় সমাস। এখন সমাস শব্দের অর্থ কি? সমাস শব্দের অর্থ হচ্ছে কি? অর্থ হচ্ছে কি সংক্ষেপণ, অথবা এটাকে আমরা বলি হচ্ছে একপদীকরণ, অথবা বলি এটাকে আমরা মিলন। দেখেন, সমাস শব্দের অর্থ কি বললাম? সংক্ষেপণ, একপদীকরণ এবং হচ্ছে মিলন। আচ্ছা, এখন এই সমাস শব্দের বিপরীত অর্থ যদি বলা হয়, বিপরীত অর্থ যদি বলা হয় তাহলে সেটা হবে কি বলেন তো? যদি মিলন হয় তখন সেটার বিপরীত অর্থ কি আমরা জানি, বিগ্রহ বা বিচ্ছেদ। আপনারা জানেন সন্ধি শব্দের অর্থ কিন্তু মিলন। তো সন্ধি শব্দের অর্থ যদি মিলন হয়ে থাকে, সন্ধি এবং সমাসের পার্থক্যটা কোথায়? বেসিক্যালি সন্ধি হচ্ছে আমরা জানি হচ্ছে ধ্বনির মিলন, এবং সমাস হচ্ছে পদের মিলন। অর্থাৎ হচ্ছে এক বা একাধিক পদকে এক পদে মিলিত করে নামটাই হচ্ছে সমাস। তো সমাসকে আমরা যদি হচ্ছে ভাগ করি তাহলে হচ্ছে আমরা কত প্রকার পাই? সমাসকে আমরা যদি ভাগ করি সেই প্রশ্নটা হচ্ছে কি, আমরা যতই বলি হচ্ছে সমাস কত প্রকার, সমাস মূলত হচ্ছে আমরা জানি 6 প্রকার হলে মোট, কিন্তু মূলত যদি বলি মূলত হচ্ছে 4 প্রকার। এখন এটা কিন্তু আমরা হচ্ছে কি কারেক্ট আনসার 4 প্রকারই দিব।
কারণ হচ্ছে আমাদের নতুন ব্যাকরণ অনুযায়ী এটা কিন্তু 4 প্রকার, ঠিক আছে, এবং এটা আগেও 4 প্রকার ছিল মূলত বা প্রধানত বলা হতো, কিন্তু মোট বলা হলে সেটা ছিল 6 প্রকার। তো যাই হোক, আমরা হচ্ছে কি সমাসকে বললাম হচ্ছে সমাস হচ্ছে মূলত 4 প্রকার, এবং সমাস শব্দের অর্থ হচ্ছে কি মিলন বা একপদীকরণ, এবং সমাস হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয়, এবং এর বিপরীত অর্থ হচ্ছে কি বলেন তো, বিগ্রহ বা বিচ্ছেদ। তো আমরা দ্রুত এটা স্ক্রিনশট করে দিব, এবং হচ্ছে কি আমি এইখানে বেসিক যেগুলো শিখাবো আপনাদেরকে, যে বেসিক ইনফরমেশন গুলো দিব, সেগুলো যদি ভালো করে জানেন বুঝেন, তাহলে দেখবেন এই বেসিক টিউশন থেকে কিন্তু সমাসের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। তো আমরা এটা দেখলাম কিভাবে মিলনটা হয়। আচ্ছা, সমাজটা করার কারণ কেন মিলন করি আমরা কিন্তু পরীক্ষা এটাকে মিলন করি। আমাদের মূলত হচ্ছে যে মিলন থাকে, কিন্তু আমরা এটাকে মূলত দেখা যায় পরীক্ষায় যে বেশিরভাগ সময় এটা বিচ্ছেদটা আছে, অর্থাৎ হচ্ছে কি এটা মিলনটা হচ্ছে কি আমাদের যে উল্টাটা আসে আর কি। তো আমরা যে বলি মিলনটা কিভাবে হয়, দেখেন যে আমি যদি একটা প্রশ্ন করি, দেখেন বিলাত হতে ফেরত, একটু বুঝেন এই বিলাত হতে ফেরত এই 3টা শব্দকে আমরা যদি এক পদে পরিণত করে দিই, তখন সেটাকে আমরা বলি কিন্তু হচ্ছে কি বিলাত ফেরত। দেখেন কি বলি এটাকে, বিলাত ফেরত। ওকে। তো আপনারা একটু লক্ষ্য করেন যে আমি এই যে সমাস করলাম কোনটাকে, মূলত সমাস কোনটাকে করলাম, বিলাত হতে ফেরত, এই যে 3টা পদ। আমি যদি বলি তিনি বিলাত হতে ফেরত এসেছেন, এই যে বিলাত হতে ফেরত এসেছেন এত বড় না করে আমরা একসাথে যদি বলে দিই বিলাত ফেরত, তাহলে কিন্তু বোঝা যায় মূলত তিনি বিলাত হতে ফেরত এসেছেন। তাহলে এই যে 3টা পদকে বা এক বা একাধিক পদ থাকবে অসংখ্য, সেই পদগুলোকে বারবার না বলে আমি যখন একসাথে বলি, এই একসাথে সহজ করে আমরা বোঝার জন্য বা সহজভাবে প্রকাশ করার জন্য, সেটাই কিন্তু মূলত হচ্ছে সমাস। যদি ধরেন আমি বললাম তিনি সিংহ চিহ্নিত আসনে বসেছেন, ঠিক আছে, সিংহ চিহ্নিত আসনে গিয়ে বসেন। তো এই কথাটা না বলে আমরা যদি বলি সিংহাসনে গিয়ে বসেন, তাহলে কিন্তু আমরা সহজে বলতে পারি এবং শ্রুতিমধুর হয়ে যায়। শ্রুতিমধুর হওয়ার কারণে এটাকে কিন্তু হচ্ছে সমাস করার জন্য উপযুক্ত, বা হচ্ছে এটাকেই আমরা সমাস করি। ঠিক আছে, তাহলে সমাসটা মিলনটা করে যেমন হচ্ছে কি বেশি পদ থাকবে, সেই পদগুলোকে আমরা বারবার না বলে, এত লম্বা করে না বলে, সহজ করে বলার জন্য হচ্ছে একসাথে বলি, সেটা হচ্ছে সমাস। অর্থাৎ এটাকে আমরা মিলন করে দিই, রাইট। কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু এইভাবে মিলনটা থাকে না, আমাদের পরীক্ষায় কিন্তু থাকে হচ্ছে কি এই যে আমাদের হচ্ছে যে বলে না যে এটা 3টা পদকে আপনি এক পদে মিলন করেন, এইভাবে থাকে না, থাকে হচ্ছে কি আমাদের এই সমস্ত পদটা দেওয়া থাকে, এটাকে ব্যাস বাক্য করতে বলে, অথবা বলে যে এটা কোন ধরনের সমাস বা কোন প্রকারের সমাস। এই প্রশ্নগুলো কিন্তু সমাজ থেকে হয়ে থাকে। যদি হচ্ছে এগুলো হয়ে থাকে, তাহলে আমরা একটু দেখবো। আচ্ছা, ওকে। তো আমরা এখন সমাসের বেসিক কিছু আরো জিনিস শিখবো, যেগুলো দ্বারা আমরা সমাস নির্ণয় করতে পারবো। এখন সমাস নির্ণয় করার জন্য হচ্ছে আমরা এখানে সমাসের 2টা ভাগ দেখি, 2টা ভাগে আমরা সমাসকে মূলত হচ্ছে কি আইডেন্টিফাই করতে পারি। একটা হচ্ছে সমাসের অর্থ ধরে, আবার হচ্ছে কি আমরা আরেকটাকে বলি হচ্ছে কি যে ব্যাস বাক্যের সাহায্যে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখবো কিভাবে সমাসটা নির্ণয় করলে আমাদের জন্য সহজ হয়। ঠিক আছে, এর আগে হচ্ছে আমরা দেখি যে আমি যে একটু আগে লিখেছিলাম, দেখেন এখানে কিন্তু প্রশ্ন আছে যে এই জায়গাগুলো আপনারা সবাই জানেন, তারপর আমি একটু বলে দিই। দেখেন যে বিলাত হতে ফেরত, এটা লিখেছিলাম আমি, বিলাত হতে ফেরত। ওকে, দেখেন এই বিলাত হতে ফেরত আমরা লিখেছিলাম কি বিলাত ফেরত, এটা আপনারা সবাই জানেন আই মিন, কিন্তু তারপর আমি একটু বলে যাই, কারণ হচ্ছে এই বেসিক বিষয়গুলো বুঝতে পারলে সমাজটা ধরাটা ইজি হয়। তো বিলাত হতে ফেরত, দেখেন এটাকে আমরা যখন হচ্ছে কি সমাস করেছি, দেখেন বিলাত হতে ফেরতকে আমরা যখন সমাস করেছি, তখন কি পেয়েছি, বিলাত ফেরত। এই বিলাত ফেরতটাই মূলত হচ্ছে কি সমস্ত পদ। এটাকে কি বলা হয় বলেন তো, সমস্ত পদ। এবং এটার অপর নাম আছে, এটার নাম অপর নাম হচ্ছে সমাস নিষ্পন্ন পদ। সমাস নিষ্পন্ন কি পদ। ওকে। এই যে সমাস নিষ্পন্ন পদ বা সমস্ত পদ একই কথা। যদি বলা হয় সমাস নিষ্পন্ন পদকে কি বলে, তাহলে আমরা বলবো সমস্ত পদ বলে। বুঝতে পেরেছি তো, সমাস নিষ্পন্ন পদকে কি বলে, সমস্ত পদ বলে। বা যাকে সমাস করা হয় তাকে কি বলে, সমস্ত পদ বলে। একই কথা। তাহলে এই সমাস সমস্ত পদের দেখেন 2টা অংশ আছে, একটা হচ্ছে পূর্বের অংশ আর একটা হচ্ছে পরের অংশ। এই পূর্বের অংশটাকে আমরা বলি হচ্ছে কি পূর্বপদ, এবং পরের অংশটাকে আমরা বলি কিন্তু হচ্ছে পরপদ, বা এটাকে আমরা আরেকটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে আমাদের উত্তর পদ। দেখেন উত্তর পদ। তাহলে আমাদেরকে যদি বলা হয় সমস্ত পদের পূর্বের অংশকে আমরা কি বলি, পূর্বপদ, পরের অংশকে কি বলি, পরপদ বা উত্তর পদ। তাহলে এই যে 2টা জিনিস আমরা এখানে দেখলাম, সমস্ত পদ হচ্ছে কোনটা, সমাস নিষ্পন্ন পদটা, অর্থাৎ যাকে সমাস করি সেটাই সমস্ত পদ। এবং সমস্ত পদের পূর্বের অংশ পূর্বপদ, পরের অংশ হচ্ছে কি পরপদ। ঠিক আছে,
তাহলে দেখেন এই সমস্ত পদকে ভাঙলে ভাঙলে যে বাক্যাংশটুকু পাওয়া যায়, বাক্যাংশ কি পেয়েছি বলেন তো? বিলাত হতে ফেরত। এই যে সব সম্পূর্ণটাকে আমরা একটা ব্যাখ্যা বলতে পারি, ব্যাখ্যান্তক বাক্য বলতে পারি। তো এই সম্পূর্ণটাকে আমরা একত্রে বলি, সেটাকে বলি কিন্তু আমরা ব্যাস বাক্য। কি বাক্য? ব্যাস বাক্য। অথবা এটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে আমরা কি বিগ্রহ বাক্য। দেখেন একটু আগে বলেছিলাম যে বিগ্রহ কোনটা? সমাসের বিপরীতটা হচ্ছে কি? বিগ্রহ, তাই না? অর্থাৎ সমাস শব্দের অর্থ মিলন হলে বিপরীত হচ্ছে কি? বিগ্রহ। তাহলে এটা যদি মিলন হয়ে থাকে আর এটাকে ভেঙে দিয়েছি, তাহলে এটা বিচ্ছেদ হয়ে গিয়েছে, তার মানে এটা হচ্ছে বিগ্রহ। ঠিক আছে? তাহলে এই দুইটা নাম আছে, এটা একটা হচ্ছে ব্যাস বাক্য আর একটা হচ্ছে বিগ্রহ বাক্য। তাহলে সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশটুকু পাওয়া যায় তাকেই বলে হচ্ছে কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সহজ কথায় আমরা বুঝতে পেরেছি যে হচ্ছে কি সমস্ত পদকে ভাঙলে, সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশটুকু পাওয়া যায় তাকেই বলা হয় ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। তাই এখন ব্যাস বাক্যের অন্তর্গত দেখেন কয়টা পদ আছে? একটা হচ্ছে বিলাত, একটা হতে, একটা হচ্ছে ফেরত। এই তিনটা পদকে দেখেন, এই তিনটা পদকে আলাদা আলাদা ভাবে, পৃথক ভাবে আমরা বলি কিন্তু সমসমান পদ। কি বলি? সমসমান পদ। ওকে, তাহলে সমসমান পদ কোনগুলো? ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলে। ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই কি করে? সমসমান পদ বলে। ওকে, তো ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকে কি বলে? সমসমান পদ বলে। আচ্ছা, এই ক্ষেত্রে আমি যদি এখন বলি, এখানে আমরা কতগুলো টার্ম শিখলাম দেখেন। একটা সমস্ত পদ শিখলাম, একটা পৌরপদ শিখলাম, একটা পরপদ শিখলাম, একটা সমসমান পদ শিখলাম, একটা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য শিখলাম। তাহলে দেখেন 1 2 3 4 5টা জিনিস আমরা এখানে শিখে ফেলেছি। তাহলে আমাদেরকে যদি এখন বলা হয় হচ্ছে কি সমসমান পদ কাকে বলে, সমসমান পদ কাকে বলে, তাহলে আমরা কি বলবো বলেন তো? সমসমান পদ কাকে বলে? তাহলে আমরা বলবো কিন্তু হচ্ছে ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটি পদকেই সমসমান পদ বলে, রাইট? অথবা আমাদেরকে যদি বলা হয় যে সমস্ত পদ কাকে বলে, তাহলে বলবো হচ্ছে কি সমাস নিষ্পন্ন পদকেই সমস্ত পদ বলে। বুঝতে পেরেছি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কাকে বলে? যে হচ্ছে কি সমস্ত পদকে ভাঙলে যে বাক্যাংশটুকু পাওয়া যায় তাকে বলা হয় কি বলেন তো? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে এইভাবে যদি আমাদেরকে এমসিকিউতে প্রশ্ন করে, তাহলে আমরা কি এগুলো উত্তর দিতে পারবো? ব্যাস বাক্য কোনটা, সমসমান পদ কোনটা, উত্তর পদ কোনটা, বা পরপদ কোনটা, বা হচ্ছে কি সমস্ত পদ কোনটা? আশা করি আমরা সবাই পারবো। পারবো কিনা বলেন তো? একটু কমেন্ট করে জানিয়ে দেন যে আমরা ওই জায়গার উত্তরগুলো আমরা দিতে পারবো কিনা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন হচ্ছে কি এই জায়গার উত্তরগুলো আমরা পারবো কি না। যারা যুক্ত আছেন সবাইকে বলবো হচ্ছে কি অবশ্যই অবশ্যই নোট করতে হবে। যারা হচ্ছে সাথে সাথে নোট করতে পারে না তারা অবশ্যই স্ক্রিনশট মারবেন। স্ক্রিনশট মেরে হচ্ছে কি পরবর্তীতে নোট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের আপনি হচ্ছে কি অ্যাসাইনমেন্ট হিসেবে ওটা আপনার নাম লিখে সব পাঠিয়ে দিবেন। ঠিক আছে? এবং এগুলো আপনারা যখন করবেন তখন দেখবেন হচ্ছে আপনারা আমার থেকে ভালো পারতেছে। ঠিক আছে? ওকে, আমি সবসময় বলি হচ্ছে কি আপনারা হচ্ছে কি আমার থেকে ভালো পারবেন। কারণ একটা টিচার সবসময় চায় একটা স্টুডেন্ট যখন শিখবে তখন একটা টিচারের থেকে একটু বেশি শিখুক, এবং হচ্ছে সে এটা প্র্যাকটিস করলে একজন টিচারের থেকে বেশি পারবে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কি না কিন্তু এটা। ঠিক আছে, আমরা কিন্তু এটাই চাই যে আপনারা হচ্ছে আমাদের থেকে আরো ভালো পারেন। যে টপিকটা পড়াবো সেটা আপনারা হচ্ছে কি আমাদের থেকে আরো ভালো করে পারবেন, সেই জন্যই কিন্তু আপনাদেরকে আমরা পদ্ধতি শিখাই এবং অ্যাসাইনমেন্ট দেই, বাসায় কাজ করতে বলি এবং সলভ করতে করি। ঠিক আছে, ওগুলো কিন্তু আমরা বলে থাকি। ওকে, আচ্ছা আমি এটা মুছে দিলাম। তো আমরা এখন চলে যাব হচ্ছে কি সমাসের প্রকারভেদে। আমরা সমাসের প্রকারভেদ যদি দেখি, আমরা বললাম হচ্ছে সমাস হচ্ছে মূলত হচ্ছে 4 প্রকার, কিন্তু মোট কয় প্রকার বললাম? 6 প্রকার, তাই না? তাহলে আমরা যদি বলি একটা প্রথমটা হচ্ছে আমাদের কি দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখানে আমরা একটু লিখবো দ্বন্দ্ব সমাস হচ্ছে কি কোন পদ প্রধান? আমরা লিখবো হচ্ছে উভয় পদ প্রধান। এই জায়গাগুলো একটু লিখবো, হ্যাঁ। তারপর লিখবো আমরা হচ্ছে কি দ্বিত্বক সমাস। এটা লিখবো না পরপদ প্রধান। পরপদ প্রধান। তারপর লিখবো আমরা হচ্ছে কি বহুব্রী সমাস। লিখবো হচ্ছে অন্য পদ প্রধান। অব্যয়ীভাব সমাস, এটা পূর্বপদ প্রধান।
একসাথে লিখে দেন, ও পূর্ব পদে উপসর্গযুক্ত। দেখেন আমি এই ট্রামগুলো লিখলাম। দেখেন দ্বন্দ্ব সমাস, উভয়পদ প্রধান, দ্বিত্বক সমাস, পরপদ প্রধান, বহুব্রীহি সমাস, অন্যপদ প্রধান, অব্যয়ভাব সমাস পূর্বপদ প্রধান ও পূর্বপদে উপসর্গ যুক্ত হয়, ও পূর্বপদে উপসর্গ যুক্ত হয়। এই জিনিসগুলো একটু লিখবেন। হুম। আচ্ছা, আমরা এটা লিখবো একটু সবাই এবং স্ক্রিনশট দেব। এখন এখান থেকে দেখেন যে কি আমরা কিভাবে এটা বলবো। এখান থেকে একটা সুন্দর একটা প্রশ্ন হয়, যেটা আপনারা অনেকেই জানেন না, এবং এই প্রশ্নগুলো দেখার পরে অনেকেই ভাবেন এই প্রশ্নটা হায় আল্লাহ এটা কোথায় থেকে করলো, এই ধরনের একটা মনে কিন্তু একটা ভাব আসে যে হায় আল্লাহ এই প্রশ্ন তো জীবনও পড়ি নাই, এটা কিভাবে করলো, যে এটা কিভাবে আনসার করব। দেখেন এখানে একটা ছোট্ট একটা টিপস, যদি এখানে পদের অর্থ ধরে, আমি বলেছি সমাজ দুইটা ওয়েতে আমরা শিখতে পারি, একটা ব্যাস বাক্যের সাহায্যে আর একটা অর্থের সাহায্যে। এটা আমি যে টার্মটা লিখলাম সম্পূর্ণটাই কিন্তু অর্থের সাহায্যে কিভাবে সমাজ নির্ণয় করা যায়। আর এই টার্মটা যদি আপনি বুঝেন, আই মিন এই টার্মটা যদি আপনি বুঝেন, আপনি 100% একটা সমাজ একটা দেখেই শব্দ দেখে আপনি বলতে পারবেন যে এটা কোন সমাজ। ঠিক আছে, এই টার্মটা বুঝলে আপনি বলতে পারবেন যে এটা কোন সমাজ। ঠিক আছে, এরপরে ব্যাস বাক্য মানে কি, এরপরে ব্যাস বাক্য ধরবেন আর আর কি করবেন, সলভ করবেন। ঠিক আছে, ব্যাস বাক্য আরো সহজ। ঠিক আছে, তো আপনারা এটা না শিখে আপনারা বলেন কি ব্যাস বাক্য দিয়ে কিভাবে সমাজ শিখতেছেন, ওইভাবে শিখতে শিখতে কিন্তু জীবনটা নষ্ট করে ফেলছে, এই জন্য কিন্তু সমাজ শিখতে পারেন নাই। তো দেখেন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। আচ্ছা, দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান, কিন্তু যে অব্যয়ীভাব সমস্যা দেখেন কি সরি বহুব্রীহি সমস্যা দেখেন অন্য পদ প্রধান। অন্য পদ মানে কি, দুইটি পদ থেকে একটার অর্থেরও প্রাধান্য পাবে না। তাহলে এখানে যে একটা প্রশ্ন করে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি, দেখেন এই যে প্রশ্নটা, হ্যাঁ এটা বিসিএস এর একটা প্রশ্ন, যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি। একটু লক্ষ্য করেন যে দ্বন্দ্ব সমাসের বিপরীত সমাস কোনটি। বিপরীত সমাস বললে কি হবে, বহুব্রীহি সমাস হবে। কারণ দ্বন্দ্ব সমাসের দুইটা পদের দেখেন এই যে এক এবং দুই, দুইটার অর্থের কি পাচ্ছে, প্রাধান্য পাচ্ছে। কিন্তু বহুব্রীহিতে এই দুইটা থেকে একটার অর্থেরও প্রাধান্য পাবে না। এই দুইটা থেকে যখন একটা অর্থের প্রাধান্য পাবে না, তার মানে বোঝা যাচ্ছে যে কি একটা অর্থের কি বিপরীত। তো দ্বিতক সমাজ দেখে অনেকে চমকাতে পারেন, কিন্তু দ্বিতক মানে দ্বিগু, তৎপুরুষ, কর্মাধার, তিনটে সমাজ। এই তিনটে সমাসের কি পরপদের অর্থের প্রাধান্য পায়। তিনটে সমাসেরই পরপদের অর্থের কি পায়, প্রাধান্য পায়। কিন্তু অব্যয়ীভাব সমাসে দেখেন কি পূর্বপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে এইখানে আমরা বলতে পারি যে দ্বিগু সমাসের বিপরীত সমাস অব্যয়ীভাব সমাস, বা তৎপুরুষ সমাসের বিপরীত সমাস অব্যয়ীভাব সমাস, বা কর্মধারয় সমাসের বিপরীত সমাস আমাদের অব্যয়ীভাব সমাস। তাহলে এইখানে একটা কি বলেন তো, বিপরীত। এটাও কি বলেন তো, বিপরীত। ওকে, এখন কিভাবে উভয় পদ প্রধান হয় বা কিভাবে উভয় পদের অর্থের প্রাধান্য পায় সেই বিষয়টা আমরা শিখি। আমরা একটা একটা করে ধরি। দেখেন দ্বন্দ্ব সমাস আমি বলেছি উভয় পদ প্রধান, রাইট। উভয় পদ যদি প্রাধান্য পায়, তার মানে আপনি একটু লক্ষ্য করে দেখেন উভয় পদ মানে কি, যে সমস্ত পদে দুইটা পদ থাকে। এই যে বাবা মা, আমি একটা সমস্ত পদ লিখলাম, এর পদ কয়টা, এই যে একটা পদ, এই যে একটা পদ, দুইটা পদ, একটা পূর্বের পদ আর একটা পরপদ। এই যে দুইটা পদ থাকবে, আপনি আগে চিন্তা করবেন, নিজের বিবেক দিয়ে চিন্তা করবেন, যে বুঝবেন, আপনি তো এখন আর ছোট না, আপনি এখন বুঝেন। ঠিক আছে, আপনি বুঝেন আসলে এই দুইটা পদ থেকে আপনি যখন কাউকে কথা বলেন, বাংলা শেখার একটা মজা কি জানেন, আমরা যে কথাগুলো বলি সেগুলোই কিন্তু বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী হয়, এবং এগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় থাকে, এবং এগুলো দ্বারাই কিন্তু বাংলা ব্যাকরণ কিন্তু গঠিত হয়েছে। তো দেখেন আমরা বাবা মা শব্দটা দ্বারা কি বুঝি। আচ্ছা, এইখানে দুইটা শব্দ আছে, একটা বাবা আর একটা মা। বাবা মা শব্দের দ্বারা কি শুধু কি বাবাকে বোঝাইতেছে, মাকে কি বোঝাচ্ছে না? দেখেন এখানে কি বাবা মা দ্বারা দুইজনকে বোঝাচ্ছে না, বাবাকেও বোঝাচ্ছে, মাকেও বোঝাচ্ছে। তাহলে এইখানে দুইটা পদের অর্থের প্রাধান্য পাচ্ছে। দুইটা পদকে আমরা একত্রে বলতে পারি কি, উভয় পদ। দুইটি পদকে আমরা একত্রে কি বলতে পারি, উভয় পদ। এই জন্য আমি লিখলাম দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রধান। তা বাবা মা শব্দ দ্বারা আমরা কি বুঝতে পারি, বাবা এবং মাকে উভয়কে বুঝি। তা উভয়কে যেহেতু বোঝা যায়, তার মানে এখানে উভয় পদের অর্থের প্রাধান্য পায় এই শব্দটায়। এখন উভয় পদের অর্থের প্রাধান্য কি অন্য কোনো পদে আছে, দেখেন অন্য কোনো সমস্যা আছে, অন্য কোনো সমস্যা কিন্তু উভয় পদের অর্থের প্রাধান্য নাই। তাহলে যদি দেখবেন দুইটা শব্দেরই গুরুত্ব আছে বা দুইটা শব্দেরই বুঝাইতেছে, ঠিক আছে, তখন আপনি এটাকে 100% বলে দেবেন এটা কোন সমাস, এটা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে, এবং এখানে দেখেন একটা মজার বিষয়, একটা ছোট করে একটা হাইপেন আছে। দ্বন্দ্ব সমাসে ম্যাক্সিমাম টাইম একটা হাইপেন থাকে, কারণ সবসময় যে হাইপেন থাকবে এমন না, হাইপেন নাও থাকতে পারে। বুঝতে পারছেন?
তো দেখেন বাবা মা, এখন আমি যদি বলি হচ্ছে কি ভাই বোন, একটু লক্ষ্য করেন ভাই বোন, এই ভাই বোন দ্বারাও দেখেন একটু লক্ষ্য করে ভাইকে বোঝাচ্ছে, বোনকে বোঝাচ্ছে, দুইজনকে বোঝাচ্ছে কিনা, দুইজনকে বোঝাচ্ছে। তো তা দুইজনকে যেহেতু বোঝাচ্ছে, তার মানে এটাও কি বলেন তো দ্বন্দ্ব সমাস। এখন আমি যদি বলি হচ্ছে কি ভালো মন্দ, দেখেন এই যে ভালো মন্দ, এই ভালো মন্দ ধারা দেখেন হচ্ছে কি, দেখেন ভালোকে বোঝায় মন্দকে বোঝায়। এখানে কি শুধু ভালোকে বোঝায়, শুধু কি মন্দকে বোঝায় না, দুইজনকে বোঝায়। তো দুইজনকে যেহেতু বোঝায়, তাহলে সেটাকে আমরা বলতে পারি উভয় পদের অর্থের প্রাধান্য পায়। ওকে, ওকে। আচ্ছা, এখানে অনেকে প্রশ্ন করছেন দ্বিতকের পূর্ব নাম কি ছিল স্যার? দ্বিতকটা পূর্ব নাম না, আমি বলে দিয়েছি, এখানে সংক্ষেপে আমি লিখলাম, বোঝানোর জন্য লিখলাম যে দ্বিগু সমাস তৎপুরুষ এবং হচ্ছে কর্মদ্বারা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা কি দ্বন্দ্ব সমাসটা বুঝতে পেরেছি? দ্বন্দ্ব সমাস আমরা বুঝতে পেরেছি। যদি দ্বন্দ্ব সমাস বুঝতে পারি, তাহলে আমি যাব এখন হচ্ছে, দেখেন আমি প্রতিটাকে ব্যাখ্যা করে আপনাদেরকে দেখাবো, যতটুকু পারা যায় ততটুকু দেখাবো গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি এই জায়গাটা বুঝেন তাহলে আপনি সমাস বুঝে গেছেন। ঠিক আছে, দ্বিগু সমাস দেখেন, আমরা প্রথমে পড়ি হচ্ছে কি দ্বিগু। দেখেন এইখানে দ্বিগুটা আমি একসাথে বরাবো। দ্বিগু সমাসটা কি? দেখেন আমি বলছি একটি সমাসে দুইটা পদ, একটা হচ্ছে পূর্ব পদ আর একটা কি বলে তো পরপদ। তো দ্বিগু সমাসে কোন পদ প্রধান, পূর্ব না পর? বলেন তো, পরপদ প্রধান। এখন এই পূর্বপদটা হবে কি জানেন? এই পূর্বপদটা হবে সংখ্যাবাচক এবং পরপদটা হবে হচ্ছে কি বিশেষ্য, অর্থাৎ নাউন। ঠিক আছে, তাহলে দেখেন একটু লক্ষ্য করে আমি লিখলাম দ্বিগু সমাসের দুইটি পদ, একটা পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। পূর্বপদ হবে সংখ্যাবাচক, পরপদ হবে বিশেষ্য, রাইট? এবং পরপদের অর্থের কি থাকবে? প্রাধান্য থাকবে, তাহলে সেটা দ্বিগু হবে। তাহলে আমি দেখি একটু লক্ষ্য করে যে উদাহরণ দিই, আমরা যদি বলি চৌরাস্তা, একটু লক্ষ্য করেন চৌরাস্তা। এখন দেখেন চৌরাস্তা, আমরা যদি বলি দেখেন চৌরাস্তা, চৌরাস্তা ধারা মেইন কোন বিষয়টা আপনি বলেন তো? এখানে চৌ মেইন নাকি রাস্তা মেইন? দুইটা পদ পেয়েছি, একটা চৌ আর একটা হচ্ছে কি রাস্তা। এখন একটু লক্ষ্য করেন যে এখানে মেইন কোন বিষয়টা বলেন তো, চৌ মেইন নাকি রাস্তা মেইন বলেন? একটু কমেন্ট করে আপনারাই বলেন যে হচ্ছে কি এখানে মেইন কোন বিষয়টা, এখানে কি চৌকে বোঝাচ্ছে নাকি রাস্তাকে বোঝাচ্ছে? আচ্ছা, চৌরাস্তা বলতে কি বোঝায়? আমরা রাস্তাটাকে মেইন ধরি না, রাস্তাটাকে মেইন ধরলে দেখেন পরপদের অর্থের প্রাধান্য পাইছে, পূর্বপদের অর্থের কিন্তু প্রাধান্য পায়নি। কিন্তু পূর্বপদটা দেখেন সংখ্যাবাচক, চৌ মানে কি চার, চৌ মানে কি চার, তা পূর্বপদ কি বলেন তো সংখ্যাবাচক, রাইট? সংখ্যাবাচক এবং পরপদটা দেখেন হচ্ছে কি বিশেষ্য, অর্থাৎ নাউন, রাইট? তাহলে সেটাকে আমরা কি বলবো? পরপদের অর্থের প্রাধান্য, পূর্বপদ সংখ্যা এবং হচ্ছে কি বলেন তো, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। ওকে, তাহলে দ্বিগু সমাস আমরা সবাই বুঝতে পেরেছি আশা করি। তো আমি আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি, দেখেন আমি যদি বলি হচ্ছে কি পঞ্চনদী। পঞ্চনদ, দেখেন পঞ্চনদ ধারা মেইন কোনটা বলেন তো? পঞ্চ মেইন নাকি নদ মেইন বলেন? পঞ্চ মেইন নাকি হচ্ছে কি বলেন তো নদ মেইন? অবশ্যই নদ মেইন, রাইট? এবং পঞ্চটা দেখেন সংখ্যাবাচক, পঞ্চ হচ্ছে কি সংখ্যাবাচক এবং হচ্ছে কি নদ হচ্ছে কি বিশেষ্য, রাইট? তাহলে দেখেন পরপদের অর্থের প্রাধান্য পাইছে, পূর্বপদ কি বলেন তো সংখ্যা, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্বিগু বলবো, রাইট? তারপর আমি দেখি আপনাদেরকে আরেকটু বলি, দেখে আমি যদি বলি যে সপ্তাহ, একটু লক্ষ্য করেন সপ্তাহ মানে সপ্ত আর একটা কি আছে অহ, একসাথে করা আছে। দেখেন সপ্ত মানে কি সাত, অহ মানে কি দিন। আচ্ছা, সপ্তাহ বলতে কোনটা মেন বোঝায়? এই ধরনের একটা সপ্তাহ যায়, তখন কোনটাকে মেন বোঝায় বলেন তো? অহ, অহ মানে কি দিন, ওই দিনটাকে মেন বোঝাচ্ছে, রাইট? তাহলে পরপদের অর্থের প্রাধান্য পাইছে এবং পূর্বপদ কি বলেন তো সংখ্যা, তাহলে সেটাকে আমরা কি বলবো? দ্বিগু সমাস বলবো। কি বলবো বলেন তো? দ্বিগু সমাস বলবো। ঠিক আছে, তদ্রুপ যদি আমি বলি সপ্তর্ষি, দেখেন সপ্তর্ষি, ঠিক আছে, তাহলে সপ্তর্ষিও কি বলেন তো? দ্বিগু। তদ্রুপ যদি আমি বলি হচ্ছে কি দেখেন যে তেপান্তর, এটাও কি বলেন, রাইট? তারপর আমরা যদি বলি এখানে দেখেন যে হচ্ছে আমরা যে বলি শতাব্দী বলেছি, ঠিক আছে। পশুরি একটা শব্দ পরীক্ষা আসছে, পশুরি, পশুরি মানে কি? পাঁচ সেরের সমাহার, ঠিক আছে। তাহলে পশুরি দেখেন একটু লক্ষ্য করে দেখেন, আমি যদি একটু লিখে দিই যে পশুরি, এই যে শব্দটা লিখলাম পশুরি, দেখেন এই পশুরি মানে হচ্ছে কি পাঁচ সেরের সমাহার, ঠিক আছে। এটাও কিন্তু আমাদের কি বলেন তো
এটাও আমাদের দ্বিগু সমাস, রাইট? তো দ্বিগু সমাসের যদি ব্যাস বাক্য করতে হয় তাহলে আপনারা শুধু ব্যাস বাক্যের সমাহার যুক্ত করবেন বা সমষ্টি যুক্ত করবেন। মানে চৌরাস্তা মানে কি, চার রাস্তার সমাহার বা চার রাস্তার সমষ্টি। পঞ্চনদ পঞ্চ নদীর সমাহার, পঞ্চবট পঞ্চবটির সমাহার, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আমরা যদি বলি হচ্ছে পশুরি পাঁচ সেরের সমাহার, শতাব্দী শত অব্দের সমাহার, এগুলো কিন্তু আমাদের দ্বিগু সমাস। এগুলো কি সমাস? দ্বিগু সমাস। ওকে, তাহলে আমরা যদি পরবর্তীটা দেখি, দেখেন দ্বিগু সমাসেরটা আপনারা সবাই একটু স্ক্রিনশট দিবেন, যে আমি যেটা লিখেছি, যে উদাহরণগুলো দিয়েছি সেগুলো একটু স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে কি আমরা প্র্যাকটিস করবেন। এখন দেখেন তৎপুরুষ সমাসে আমরা চলে যাব। দেখেন তৎপুরুষ সমাসে চলে যাব। এইখানে মজার বিষয় হচ্ছে, আমরা যদি দেখি যে তৎপুরুষ, এখন এই তৎপুরুষ সমাস, আরেকটা হচ্ছে আমরা যদি বলি হচ্ছে, দেখেন কর্মধারয় সমাস। কর্মধারয় সমাস, রাইট? এখন তৎপুরুষ সমাস মানে হচ্ছে এমন একটি শব্দ বলবো যে শব্দটা পরপদের অর্থের প্রাধান্য পাবে। কোন পদের অর্থের প্রাধান্য পাবে? পরপদের অর্থের প্রাধান্য পাবে। কিন্তু এই শব্দটাকে আপনি যখন একটু ব্যাখ্যা করে বুঝাবেন কাউকে বা বলবেন এটা বলতে কি বোঝায়, তখন আপনি নিজেই ধরে ফেলবেন এটা তৎপুরুষ সমাস। ঠিক আছে, কিভাবে বলেন তো? রাজপুত্র শব্দটা আমি লিখলাম, আচ্ছা রাজপুত্র শব্দটা লিখলাম, এখানে মেইন কোনটা আগে বলুন? আগে ধরেন মেইন কোনটা? মেইন কোনটাকে বোঝায়? রাজকে কি মেন বোঝায়, এখানে নাকি পুত্রকে মেন বোঝায়? পুত্রকে মেন বোঝায়। তা আমি যদি বলি হচ্ছে কি, দেখেন তাকে রাজপুত্র মতো লাগছে, তাহলে তাকে যে রাজপুত্র মতো লাগছে, এখন দেখেন ওইখানে কি রাজাকে মেন বোঝাচ্ছে নাকি পুত্রটারে বোঝাচ্ছে? পুত্রটাকে, তাই না? তো পুত্রকে যদি বোঝায় তাহলে পরপদের অর্থের কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। পরপদের অর্থে কি পাচ্ছে? প্রাধান্য পাচ্ছে। তা পরপদের অর্থে যদি প্রাধান্য পায়, তার মানে সেটা কোন সমাস হতে পারে? দ্বিতক। অর্থাৎ দ্বিগু হতে পারে, তৎপুরুষ হতে পারে, বা কর্মধারয় হতে পারে। কিন্তু যদি সে দ্বিগু হতো, তার মানে আপনি বলেন পূর্বপদটা কি সংখ্যা হতো না? পূর্বপদটা কি হতো? সংখ্যা হতো। কিন্তু পূর্বপদ কি এখানে সংখ্যা না? রাজ কি কোনো সংখ্যাবাচক শব্দ না? তার মানে এটাকে দ্বিগু বলা যাচ্ছে না। হয় সে কর্মধারয় হতে পারে, না হয় সে কি হতে পারে? তৎপুরুষ হতে পারে। কিন্তু আপনি যখন এটাকে কাউকে বলবেন যে রাজপুত্র বলতে কারে বোঝায়, আপনি কাউকে বলেন তো রাজপুত্র বলতে কি বোঝায়, আপনি বুঝেন কি বুঝেন? আচ্ছা আপনি নিজেই বলেন যে আপনি কি বুঝেন রাজপুত্র বলতে? রাজার পুত্র বুঝেন, তাই না? রাজার পুত্র, দেখেন রাজার র, তাহলে এইখানে রাজার এই যে পুরোপদটা, এই পুরোপদটার সাথে কি যুক্ত করতে হচ্ছে? দেখেন তো একটা বিভক্তি যুক্ত হয়ে যায়। কি যুক্ত হয়ে যায়? বিভক্তি। যখন আপনি কাউকে বলবেন যে হচ্ছে কি এটা বলতে কি বুঝেন বা কি বুঝেন, আপনি নিজেই বুঝেন, তখন দেখবেন পূর্বপদে একটা বিভক্তি যুক্ত করতে হয়। যদি কোনো শব্দ এইভাবে আপনি উচ্চারণ করেন বা বলেন এবং কাউকে বোঝানোর জন্য পূর্বপদে বিভক্তি যুক্ত করতে হয়, তখন সেটাকে আপনি ধরবেন সেটা তৎপুরুষ সমাস। কোন সমাস? তৎপুরুষ সমাস। তাহলে আমরা যদি আরেকটা শব্দ দেখি, দেখেন আমি তো বলেছি রাত কানা, কি বললাম? রাত কানা। আচ্ছা এই যে রাত কানা শব্দটা লিখলাম, দেখেন এই রাত কানা শব্দটা ধারা হচ্ছে কি, আপনি কাকে মেইন কোনটা আগে বলেন? মেইন কোনটা? কানা। মেইন কোনটা? কানা মেইন, রাইট? এখন রাজপুত্র ধারা হচ্ছে কি, যে সরি এখানে হচ্ছে রাতখানা, কানা হচ্ছে মেইন, পরপদে অর্থের প্রাধান্য পাচ্ছে, তাহলে সে দ্বিগু না হয়তো কি বলেন তো? সে হচ্ছে কি তৎপুরুষ, না হয় কর্মধারয়। দ্বিগু হলে সে পূর্বপদ কি হতো? সংখ্যা হতো। কিন্তু এখানে তো রাত সংখ্যাবাচক শব্দ নয়, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি না বলেন তো? সেটাকে আর দ্বিগু বলতে পারছি না। তাহলে সে হয় কর্মধারয়, না হয় কি বলেন তো? তৎপুরুষ। এখন আপনি একটু বলেন রাতখানা দ্বারা কি বুঝেন? রাতে কানা। রাতে কেন? তাহলে দেখেন রাতে এ যুক্ত হইতেছে, তাহলে এ কি একটা বলেন তো? বিভক্তি। যে শব্দটা আপনি কাউকে বোঝাচ্ছেন বা আপনি নিজে বুঝতেছেন এটা এটা মানেটা হচ্ছে এটা, তখন পূর্বপদে বিভক্তি যুক্ত করতে হচ্ছে, তখন সেটাকে আপনি বলবেন হচ্ছে তৎপুরুষ সমাস। অর্থাৎ তৎপুরুষ সমাস হচ্ছে কি পূর্বপদে বিভক্তি যুক্ত হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায়। এবং আরেকটা মজার বিষয় হচ্ছে, আপনি কর্মধারয় সমাসটা যদি ধরতে পারেন তাহলে তৎপুরুষ এমনি চিনবেন। কর্মধারয় মানে হচ্ছে কি তুলনা। দেখেন এটার সাথে এটা পার্থক্য কি? তুলনা। তাহলে আমি যদি বলি তুলনা বুঝালে হচ্ছে কি, দেখেন এটা হচ্ছে কি কর্মধারা হয়। তাহলে আমি যদি বলি সিংহাসন, এখানে দুইটা পদ আছে, একটা সিংহ আর একটা কি বলেন তো? আসন। আচ্ছা এখানে সিংহ আর একটা হচ্ছে আমাদের কি? আসন। তো সিংহাসন ধারা, সিংহাসন ধারা আপনি বলেন এখানে মেইন কোনটা? সিংহটা মেইন নাকি আসনটা মেইন? আমরা যদি বলি হচ্ছে তিনি সিংহাসন আহরণ করেছেন, সিংহাসন বলতে কোনটাকে বোঝায়? একটা আসনকে বোঝায়।
ঠিক আছে, অর্থাৎ আসনটাকে সিংহের মতো শক্তিশালী সেইভাবে তুলনা করা হয়। ঠিক আছে, কেন তুলনা করা হয়? সিংহাসন বলতে রাজা যখন সিংহাসন আরোহণ করে, মানে কি ওই চেয়ারটা বসে, ওই চেয়ারটাকে সিংহাসনের সাথে সিংহের সাথে তুলনা করে। কারণ ওই সিংহ যেমন বনের রাজা, ওই রাজা হচ্ছে কি ওই রাজ্যের রাজা, এই জন্যই আসনটাকে বলা হয় সিংহাসন। এখন দেখেন এখানে আসনের পদের অর্থের প্রাধান্য পাচ্ছে, এবং আসনটাকে তুলনা করছে কার সাথে বলেন তো? সিংহের সাথে। যখন তুলনা করা বুঝাবে, তখন সেটাকে বলবেন হচ্ছে কর্মদ্বয় সমাস। আর এখানে দেখেন রাজপুত্র, এখানে কি পুত্রকে কি রাজার সাথে কোনো তুলনা করছে? রাত কানা, কানাকে কি রাতের সাথে তুলনা করছে? তুলনা করে নাই। বুঝতে পারছেন পার্থক্যটা কি? কারণ আপনি যদি বলি আপনাকে যে আপনার হচ্ছে চাঁদ মুখ, দেখেন আমি যদি বলি হচ্ছে কি আপনার চাঁদ মুখ, তাহলে চাঁদ মুখ দ্বারা দেখেন আপনি কি বুঝতেছেন? আপনার মুখটাকে আমি কি করলাম বলেন তো? আপনার মুখটাকে আমি চাঁদের সাথে কি করলাম? তুলনা করলাম। যেহেতু তুলনা করেছি, তখন সেটাকে আপনি বলেন যে হচ্ছে কি, তুলনা যেহেতু করেছি আপনার মুখটাকে কার সাথে? চাঁদের সাথে, তখন এটা তুলনা বোঝাচ্ছে কিনা? তা তুলনা বোঝালে সেটা হচ্ছে কর্মদ্বয় সমাস। এটা কোন সমাস? কর্মদ্বয় সমাস। ওকে, তাহলে আমরা কিন্তু বেসিক্যালি এখানে সমাস নির্ণয়ের যে হচ্ছে পার্থক্যটা, সেটা কিন্তু হচ্ছে আমরা অনেকটা দেখে ফেললাম। এখন দেখে আমরা যদি চলে যাই হচ্ছে কি, যে আপনার স্ক্রিনশট দিবেন, একটা সবাই স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, আমরা বহুব্রীহি সমাস দেখবো, তারপর হচ্ছে আমরা অব্যয়ভাবে সমাস দেখবো। দেখেন আপনারা যদি বহুব্রীহি সমাসটা দেখেন, যে বহুব্রীহি সমাসটা, আচ্ছা, বহুব্রীহি সমাসটা মানে হচ্ছে কি, দেখেন বহুব্রীহি সমাসটা হচ্ছে অন্য পদের অর্থে কি থাকবে? প্রাধান্য থাকবে। আমি যে বহুব্রীহি সমাসটা হচ্ছে কি বহুব্রীহিকেই নিব। দেখেন এই বহুব্রীহি সমাসে হচ্ছে একটা উদাহরণ যদি আমি বলি, সেটা আমি বহুব্রীহিকেই নিব। দেখেন বহুব্রীহিকেই নিব। আচ্ছা, বহু শব্দের অর্থ কি? অনেক, আপনারা জানেন। ঠিক আছে, ব্রীহি শব্দের অর্থ কি? দান। তা বহুব্রীহি মানে হচ্ছে কাকে বোঝায় বলেন? বহুব্রীহি বলতে আপনি কাকে বুঝেন? আপনি দেখেন, আমি যদি সহজ করে একটা কথা বলি, দেখেন আপনি জানেন বহু মানে হচ্ছে কি অনেক, ব্রীহি মানে হচ্ছে কি বলেন তো? ধান। ঠিক আছে, কিন্তু আপনি বহুব্রীহি দ্বারা আপনি কি অনেককে বুঝেন বা ধানকে বুঝেন, নাকি আপনি একটা সমাসের নামকে বুঝতেছেন বলেন তো? আমি আর ব্যাখ্যায় ডিপলি গেলাম না, কিন্তু আপনাকে জাস্ট এতটুকু দেখালাম যে হচ্ছে আপনি বহুব্রীহি দ্বারা কি চিনতেন? একটা সমাসের নাম, রাইট? তার মানে কি বহুকে বুঝায় নাই, ব্রীহিকে বুঝায় নাই, বুঝাইছে কাকে? অন্য একটি পদকে। তা দুইটি পদ থেকে একটি পদকেও বুঝায় নাই। দুইটি পদ থেকে একটি পদকেও যে সমাসটা বোঝাবে না, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। অর্থাৎ অন্য একটি পদকে বোঝাবে। ঠিক আছে, নতুন একটি পদের ধারণা দিবে। তাহলে আমরা যদি আরো দেখি, দেখেন আমি যদি বলি হচ্ছে আরেকটা বলি, বিনা পানি। এখানে লক্ষ্য করে দেখেন বিনা পানি, এই বিনা মানে একটা বাদ্যযন্ত্র, পানি মানে হচ্ছে কি বলেন তো? হাত। রাইট, পানি মানে হচ্ছে হাত। এখানে মধ্যে নয় ঋষিকার, পানি মানে হচ্ছে হাত। তা বিনা পানি দ্বারা মানে কি? বিনা অর্থাৎ বাদ্যযন্ত্র। ঠিক আছে, ওটা যার হাতে আছে এরকমকে বোঝাতো। কিন্তু না, এই দুইটা বিনা পানি ধারা, এই দুইটা পদ থেকে একটাকে বোঝে না। বোঝায় কাকে বলেন তো? সরস্বতীকে, দেবী সরস্বতীকে। যারা হিন্দু ধর্মের আছেন আপনারা জানেন বিনা পানি হচ্ছে কি দেবী সরস্বতীর অপর নাম। তাহলে একটু লক্ষ্য করে দেখেন যে দুইটি পদ থেকে একটি পদেরও ধারণা দেবে না, নতুন একটি পদকে বুঝাবে, সেটাকে আমরা বলবো হচ্ছে কি? বহুব্রীহি সমাস। সেটাকে কি বলবো আমরা? বহুব্রীহি সমাস। ওকে, তো বহুব্রীহি সমাস কি করে? নতুন একটি পদের ধারণা দেয়, এবং বহুব্রীহি সমাস আপনি দেখবেন ম্যাক্সিমাম টাইমে একটা ব্যক্তিকে বোঝায়, না হলে একটা বস্তুকে বোঝায়। আবার এখানে আমরা দেখবো একটু লক্ষ্য করে, যে বহুব্রীহি সমাসে ম্যাক্সিমাম সময় যে পদগুলো ব্যক্তিকে বোঝায়, সেটা হচ্ছে হিন্দু দেবদেবীর নামকে বোঝায়। যেমন পীতাম্বর, নীলকণ্ঠ, বিনা পানি। ঠিক আছে, ওগুলো দেখেন অনুরনাভ। ঠিক আছে, ওগুলা কিন্তু হচ্ছে মূলত কি বোঝায়? পদ্মনাভ। ওগুলো হচ্ছে ম্যাক্সিমাম টাইমেই হিন্দু দেবদেবীর নামকে বোঝায়। বুঝতে পারছেন? যেমন আমি যদি আরেকটা উদাহরণ দিই, দেখেন আমি যদি বলি দশানন। এই বহুব্রীহি সমাসের একটু ঝামেলা করে আপনার দ্বিগুদের সাথে। দশ আর আনন, আনন মানে হচ্ছে কি? মাপা। আনন মানে হচ্ছে মাপা, আর দশ মানে কি? সংখ্যা। রাইট, তাহলে একটু লক্ষ্য করে দেখেন, দশানন ধারা তার মানে কি? দশানন ধারা হচ্ছে কি 10টা মাথাকে বোঝাতো। রাইট, এখন আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই 10 কিন্তু সংখ্যাবাচক, আর আনন কিন্তু হচ্ছে কি? বিশেষ্য পদ। রাইট, এখন আপনি বলতে পারেন তাহলে এটা দ্বিগু কেন হলো না? দ্বিগু হলো না এই জন্যই, দ্বিগুতে একটু বলেছিলাম পরপদের অর্থের কি থাকতে হবে? প্রাধান্য থাকতে হবে। কিন্তু এখানে 10কে বোঝায় নাই, আননকে বোঝায় না, বোঝায় কাকে? রাবণকে। দশানন কার নাম? রাবণকে বলা হয়। ঠিক আছে, রাবণকে বলা হয় কি? দশানন।
তাহলে আপনি দেখেন দুইটি পদ থেকে একটি পদের অর্থের ধারণা দেয়নি, যদিও পুরো পদ কি ছিল, সংখ্যা ছিল, রাইট। তারপর ওইটাকে আমরা কি বলতে পারছি না, দ্বিগু বলতে পারিনি। কেন পারিনি? কারণ পরপদের অর্থের ধারণা দেয়নি বা প্রাধান্য দেয়নি। যদি পরপদকে বোঝাতো তখন সেটা দ্বিগু হতো, পরপদকে বুঝাই নাই বিদায় সেটাকে আমরা কি বলি, যে হচ্ছে নতুন একটি পদের ধারণা দিয়েছে, দ্যাটস হোয়াই এটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। ওকে, তাহলে বহুব্রীহি সমাসটা কিভাবে চিনবো আমরা বুঝতে পারছি সবাই। নতুন পদকে বুঝালে সেটাকে আমরা কি বলবো বলেন তো, বহুব্রীহি সমাস। ওকে, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো আমরা একটু লক্ষ্য করবো যে আমরা বহুব্রীহি সমাস বুঝতে পারলে আমরা পরবর্তী সমাসে যাবো। সবাই একটা স্ক্রিনশট দেবেন, হ্যাঁ সবাই একটা স্ক্রিনশট দিয়ে দেন দ্রুত। এখন আমরা চলে যাব অব্যয়ীভাব সমাস। আচ্ছা আমি এখানেই লিখি অব্যয়ীভাব। অব্যয়ীভাবে কোন পদ প্রধান? পুরো পদ প্রধান। ধরেন এই যে একটা জায়গা, এটাকে আমি বললাম হচ্ছে কি এটা একটা জেলা শহর। কি শহর? জেলা শহর। আচ্ছা আপনি বলেন যে জেলা শহর যদি এই সম্পূর্ণ জায়গাটা হয়, এই যে বৃত্তের মধ্যে যে জায়গাটা আছে এই সম্পূর্ণ জায়গাটাকে আমি বলছি এটা একটা কি জেলা। যদি এটা জেলা হয় তার মানে সম্পূর্ণ জায়গাটাকে বোঝাচ্ছে। এবং তারপরে আমি যুক্ত করে দিলাম উপযুক্ত করে দিলাম, কি যুক্ত করে দিলাম? উপ। তখন সেটা কি হলো? উপজেলা। কি হলো? উপজেলা। এখন বলেন জেলা বলতে এই সম্পূর্ণ জায়গাটাকে বোঝাইছে, যেহেতু উপজেলা বলতে কি সম্পূর্ণ জায়গাটাকে বোঝাবে নাকি এটার একটা অংশকে বোঝাবে বলেন তো? উপজেলা বলতে কি বোঝাবে? এটা একটা অংশকে বোঝাবে। তার মানে জেলার পদের অর্থকে সংকীর্ণ করে দিচ্ছে কে যুক্ত হয়ে? এই উপপদটা যখন যুক্ত হয়েছে তখন এই জেলা পদের অর্থটাকে কি করছে? এই জেলা পদের অর্থটাকে কমিয়ে দিয়েছে না? অর্থাৎ এই জেলা পদের গুরুত্বটাকে কমিয়ে দিয়ে সে একটা ছোট অংশকে সে কি করতেছে? বোঝাচ্ছে। তারপর এইখানে জোরটা কার বেশি? এই উপটার জোর বেশি। এই উপজেলা শব্দে শক্তিটা কার বেশি? এই উপর। এই জেলাকে বোঝাইতেছে এখন না। তার মানে পুরো পদের অর্থের প্রাধান্য পাচ্ছে এবং উপ দেখেন একটা কি আবার একটা উপসর্গ, রাইট। উপ কি একটা বলেন তো? উপসর্গ। তাহলে এটাকে আমরা কি বলতে পারি বলেন তো? এটাকে কি বলতে পারি বলেন? তাহলে এটাকে আমরা বলতে পারি অব্যয়ীভাব সমাস। কেন? পুরো পদের অর্থের প্রাধান্য এবং পুরো পদের একটা উপসর্গ, রাইট, দ্যাটস ওয়াই সেটা হচ্ছে অব্যয়ীভাব। তো দ্রুপ যদি আমি আরেকটা শব্দ আপনাকে বলি, দেখেন আমি যদি বলি হচ্ছে কি আমরণ। এখন একটু লক্ষ্য করে দেখেন, মরণ যখন বলেছি, দেখেন মরণ মানে কি? মৃত। ঠিক আছে, আমরণ মানে কি বোঝাচ্ছে বলেন তো? আমরণ মানে কি বোঝাচ্ছে? মরণ পর্যন্ত, রাইট। তার এই ক্ষেত্রে দেখেন শক্তিটা কার বেশি? এই আরটা কি বলেন তো? শক্তিটা বেশি, কারণ মরণের অর্থকে কি করছে সে? সংকীর্ণ করে দিচ্ছে, রাইট। এখন তার মানে এই যে আঠা যেহেতু হচ্ছে কি একটা উপসর্গ এবং হচ্ছে কি এই যে পূর্বপদের অর্থের প্রাধান্য পেয়েছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অব্যয়ীভাব সমাস। আশা করি আমরা অব্যয়ীভাব সমাসটা বুঝতে পেরেছি। ওকে, সবাই আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি। এই জায়গাটা বুঝতে পারলে আমি এখন গুরুত্ব সহকারে আপনাদের যেগুলো ঝামেলা হয় সেইগুলোকে হচ্ছে কি আমি এখন হচ্ছে কি তোমাদেরকে আপনাদেরকে হচ্ছে সেগুলো হচ্ছে বুঝিয়ে দিব। এখন আমরা যেহেতু এতটুকু বুঝতে পেরেছি, এখন যে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে হচ্ছে কি আমাদের পরীক্ষা প্রশ্ন আসে সেই টপিকটা হচ্ছে আমি আপনাদেরকে সলভ করাবো। কিন্তু আপনারা এই জায়গাটা যদি বুঝে থাকেন তাহলে যে কোনো সময় আপনি বাসায় বসে প্র্যাকটিস করবেন, আপনি পারবেন। কারণ আপনার কথা হচ্ছে কি জানেন, আমি তো হচ্ছে সব আপনাদেরকে সমাজের এ টু জেড আপনি দেখাতে পারবো না। পারবো না, কারণ সমাজের যদি আমি হিসাব করি তাহলে সমাজ বলেছে মোট কত প্রকার? 6 প্রকার। কিন্তু আপনাদেরকে যদি প্রকারভেদ ধরে হিসাব করে দিতে গেলে হচ্ছে সম্পূর্ণ হিসাব এবং মোট হচ্ছে কি জানেন, সর্বমোট হচ্ছে 48 প্রকার। অর্থাৎ আমি নিজে 48 প্রকার পর্যন্ত পড়েছি আর কি। ঠিক আছে, তাহলে এখন দেখেন 48 প্রকার যেহেতু আমি নিজে পড়েছি, তার মানে এই 48 প্রকার যদি আপনাকে আমি পড়াইতে যাই তার মানে হচ্ছে আপনার মাথা এদিক থেকে ওদিকে চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে যেগুলো হচ্ছে যে সহজ এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো আপনাদেরকে আমি দেখাবো। সমস্যার মধ্যে আপনারা যেগুলো আশা করতেছেন উপমান উপমিত, এটা আমি পড়াবো, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখন আসেন আমরা চলে যাব হচ্ছে যে একটা সমাজ, সেটা হচ্ছে আমি বলি যে আমাদের তো হচ্ছে কি আমরা একটা অলুক সমাজটা পড়ি, সেটা থেকে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে। অলুক, আচ্ছা অলুক সমাস মানে হচ্ছে একটা মাথায় রাখবেন, বিভক্তি লোপ না পেয়ে। বিভক্তি লোপ না পেয়ে যে সমস্যা, লোপ মানে কি না চলে না গিয়ে, লোপ না পেয়ে যে সমস্যা, বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয়।
যে সমাস হয় সেটাকে বলা হয় কি বলেন তো অলুক। এখন এই বিভক্তি লোপ না পেয়ে যে সমাস হয় সেটাকে বলা হয় অলুক। অর্থাৎ আপনি সহজে চিনবেন কি করে জানেন, আমি যদি একটা শব্দ বলি দেশে বিদেশে, এইটা দেখেন একটা সমস্ত পদ, এটা কি বলেন তো একটা সমস্ত পদ। তো এই যে দেখেন সমস্ত পদ এবং এটাকে ব্যাস বাক্য করলে আমরা কি লিখবো বলেন তো, দেশে ও বিদেশে। আপনারা সবাই জানেন দেশে ও কি বলেন তো বিদেশে। তাহলে আমি সমস্ত পদে যখন দেখতেছি মূল শব্দ কি দেশে, তাই না এখানে, এবং এখানে বিদেশে, তাহলে এখানে দেশে শব্দটা মনে হচ্ছে কি বলেন তো, এই দেশ হচ্ছে মূল শব্দ এ বিভক্তি, বিদেশি শব্দের মধ্যে দেখেন কি এ একটা বিভক্তি, যখন আমি ব্যাস বাক্য করেছি তখনও দেখেন হচ্ছে কি বিভক্তি রয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ সমাস কিন্তু মূলত আমরা দেশ ও বিদেশে থেকে দেশে বিদেশে করেছি। ঠিক আছে, তো আপনারা একটু লক্ষ্য করেন যে যদি কখনো দেখেন সমস্ত পদে বিভক্তি আছে, একটা কথা মাথায় রাখবেন, সমস্ত পদে বিভক্তি আছে, সমস্ত পদে বিভক্তি আছে, তখন আপনি ধরে নেবেন এটা হচ্ছে অলুক সমাস। কোন সমাস? অলুক সমাস। আর অলুকের প্রকারভেদ আছে সেটাও আমি দেখাবো। ঠিক আছে, আমি কেন অলুকে এসেছি সেটাও আপনি বুঝতে পারবেন কেন অলুকে এসেছি, কারণ আমি এতক্ষণ যে ট্রামটা দেখিয়েছি, আমি অলুকটা এখন দেখাইলে আপনাদের ওই তিনটা ট্রামই একবারে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারবেন। তাহলে দেশে বিদেশে তাহলে এটা কেন অলুক হয়েছে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি বলেন তো। তাহলে আমরা চিনবো কি করে, সমস্ত পদে বিভক্তি থাকবে এবং ব্যাস বাক্য করলেও তার বিভক্তি থেকে যায়। ঠিক আছে, এই জন্য বলা হয় বিভক্তি লোপ পায় না। ঠিক আছে, বিভক্তি লোপ না পেয়ে যে সমস্যা হয় সেটাকে বলা হয় অলুক। ঠিক আছে, তাহলে আপনি চিনবেন সহজ কথায় সমস্ত পদে কি থাকবে, বিভক্তি থাকবে। সমস্ত পদে কি থাকবে, বিভক্তি থাকবে। তো সমস্ত পদে বিভক্তি থাকলে সেটাকে আপনি ধরবেন অলুক। কোন সমাস? অলুক সমাস। ওকে, সমস্ত পদে বিভক্তি থাকলে সেটাকে আমরা কি বলবো, কি বলবো বলেন তো, যে অলুক সমাস, রাইট। সমস্ত পদে বিভক্তি থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি অলুক সমাস। ওকে, মোহাম্মদ শিয়াব ফকির বলেছেন বদ বদমাইশ এগুলো কি বিদেশি শব্দের উপসর্গ? আমি কি উপসর্গ পড়াচ্ছি না, ঠিক আছে, আমি পড়াচ্ছি সমাস। এগুলো হচ্ছে কি ফার্সি ভাষার উপসর্গ, রাইট। ওকে, এখন আসেন যে আমরা যদি চলে যাই যে দেখি যে কিভাবে ওই যে আমরা এটাকে চিনব। এই অলুক সমাস তিন প্রকারের আছে। অলুক সমাস তিন প্রকার আছে, একটা হচ্ছে আমাদের দ্বন্দ্ব অলুক, আছে একটা তৎপুরুষ, একটা আছে কি আমাদের যে বহুব্রীহি। তাহলে আমরা একটু আগে ট্রাম শিখেছি, দেখেন আমরা একটু আগে ট্রাম শিখেছিলাম যে হচ্ছে কি দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস কিভাবে চিন্তা হয়, রাইট। তো আমরা একটু বলেছিলাম দেখেন যে দ্বন্দ্ব সমাসে দুইটা পদ থাকে। ঠিক আছে, একটা পূর্ব পদ, একটা হচ্ছে কি বলেন তো পরপদ। কোনটা প্রধান পায়? পূর্বপদ প্রধান। বহুব্রীহি সমাসে কোন পদ প্রধান? পরপদ প্রধান। অব্যয়ভাব সমাস সরি, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান, বহুব্রীহি সমাসে হচ্ছে কি অন্য পদ প্রধান। ওকে, এখন যদি সেটা অলুকের তিনটা প্রকার, অলুক তৎপুরুষ, দেখেন আমি আবারও বলি অলুক তৎপুরুষ, অলুক দ্বন্দ্ব, অলুক বহুব্রীহি। ঠিক আছে, তাহলে আপনি দেখেন পূর্বপদের অর্থে যখন প্রাধান্য পাবে সেটাকে আপনি বলেন হচ্ছে কি বলেন তো, আমি বললাম দেশে বিদেশে, একটা শব্দ লিখলাম হচ্ছে কি সোনার বাংলা, দেখেন। ঠিক আছে, একটা লিখলাম সোনার বাংলা, আরেকটা ধরেন আমি লিখলাম হচ্ছে কি মাথায় পাগড়ি, দেখেন মাথায় পাগড়ি। তাহলে দেখেন তিনটা শব্দ আমি তিন জায়গায় লিখলাম। আপনি যদি এই জায়গাটা বুঝতে পারেন তাহলে আপনি দ্বন্দ্ব সমাস যে বুঝাইছি, তৎপুরুষ আপনাকে বুঝিয়েছি এবং বহুব্রীহি যে বুঝিয়েছি সেটাও ক্লিয়ার হবে, এবং একই সাথে আপনি এই তিনটা সমাসের যে কেন ওগুলো হচ্ছে কি অলুক সেটা বুঝবেন। আচ্ছা, আমাদের প্রথম কথা হলো সেটা অলুক কেন। বিভক্তি, সমস্ত পদে যদি বিভক্তি থাকে, দেখেন এখানে এ একটা বিভক্তি, এখানে হচ্ছে কি বিদেশে একটা এ বিভক্তি, এখানে সোনার, দেখেন এখানে একটা র কি বলেন তো একটা বিভক্তি। ঠিক আছে, এখানে দেখেন মাথা, এখানে অন্তস্থ অ কি বলেন তো একটা বিভক্তি। তাহলে সমস্ত পদে বিভক্তি আছে কিনা, ফার্স্ট অফ অল দেখেন সমস্ত পদে বিভক্তি আছে কিনা। ঠিক আছে, ও সরি, এখানে দেখেন হচ্ছে আমি একটু মিস্টেক হয়ে গেছে, দেখেন ওটা হচ্ছে পূর্বপদ না, সরি, এখানে একটা আপনি কারেকশন করে নেন। দেখেন এখানে হচ্ছে কি এটা যেটা বললাম হচ্ছে কি উভয় পদ প্রধান, দেখেন উভয় পদ কি বলেন তো প্রধান, এটা একটু কারেকশন করে নেন সবাই। দেখেন দ্বন্দ্ব সমস্যায় লিখেছি হচ্ছে, দেখেন কি বললাম উভয় পদ প্রধান, এটা একটু কারেকশন করে নেবেন সবাই। ওকে, এখন দেখেন একটু লক্ষ্য করেন সবাই,
যে দেশে বিদেশে সোনার বাংলা মাথায় পাগড়ি, যে এইখানে আমরা যে লিখলাম, এখানে লিখলাম, দেখেন একটু লক্ষ্য করে যে বিভক্তি আছে কিনা। এখানে দুই জায়গায় বিভক্তি আছে, এখানে এক জায়গায় বিভক্তি আছে, এখানে এক জায়গায় বিভক্তি আছে। বিভক্তি দুই জায়গায় থাকুক বা এক জায়গায় থাকুক সেটা ফ্যাক্ট না। সমস্ত পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটাকে আপনি ধরবেন, সেটা হচ্ছে কি বলেন তো, অলুক সমাস। এখন যেহেতু সমস্ত পদে দুই জায়গায় বিভক্তি আছে, দুই জায়গায় বিভক্তি আছে মানে কি উভয় পদের অর্থের প্রাধান্য দিচ্ছে। দেখেন উভয় পদ মানে কি, দেশে বিদেশে শব্দটা দ্বারা দেশকে বোঝায়, বিদেশকে বোঝায়, উভয় পদকে বোঝায়। ঠিক আছে, এবং উভয় পদকে বোঝাচ্ছে সেই অর্থ ধরে চিনতে পারবেন। আবার একটু দেখবেন যদি দুইটা পদে বিভক্তি থাকে, দেখেন ওইখানে দেখেন তৎপুরুষে একটাতে বিভক্তি, বহুব্রীতে কিন্তু একটা পদে বিভক্তি। এই দুইটা পদে যদি বিভক্তি থাকে তাহলে সেটাকে আপনি বলবেন হচ্ছে কি অলুক দ্বন্দ্ব। কোন দ্বন্দ্ব? অলুক দ্বন্দ্ব। কিন্তু পরপদ প্রধান, দেখেন সোনার বাংলা দ্বারা অর্থ ধরেন কোনটা প্রধান? বাংলাটারে বোঝায়, মেইন কোনটা? বাংলা, রাইট? মাথায় পাগড়ি দ্বারা কারা বোঝায়? মাথাকে বোঝায় নাকি পাগড়িকে বোঝায়? কাউকে বোঝায় না। কাকে বোঝায়? হুজুরকে বোঝায়। কাকে? হুজুরকে, বা হচ্ছে কি কোন বরকে, জামাই, তাই না? কোন বর বা এটাকে আমরা কি বলি? জামাই। ঠিক আছে, তাহলে মাথায় পাগড়ি দ্বারা কাকে বোঝাচ্ছে? হুজুর বা জামাইকে বোঝাচ্ছে মাথায় পাগড়ি দ্বারা। এখানে মাথাকে বোঝাচ্ছে না, পাগড়িকে বোঝাচ্ছে না, বোঝাচ্ছে না। তাহলে দুইটা পদে একটা পদের অর্থের প্রাধান্য নাই, তখন সেটাকে আপনি কি বলবেন? অলুক বহুব্রী। কিন্তু পরপদের অর্থের প্রাধান্য আছে, পূর্বপদের অর্থের প্রাধান্য নাই, তাহলে সেটাকে আপনি বলেন অলুক তৎপুরুষ। কিন্তু উভয় পদের অর্থের প্রাধান্য আছে, দেখেন দেশে বিদেশে, দেশ এবং বিদেশ উভয়কে বোঝায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো হলো দ্বন্দ্ব। আবার বিভক্তি দিয়েও চিনতে পারবেন, দেশে বিদেশে দুই জায়গায় বিভক্তি আছে, শেষ, এটা অলুক দ্বন্দ্ব। কিন্তু এক জায়গায় বিভক্তি থাকলে আপনাকে ঝামেলা করবে। যদি এক জায়গায় বিভক্তি থাকে তাহলে অলুক তৎপুরুষ বা অলুক বহুব্রী। সেক্ষেত্রে আপনি দেখবেন যদি পরপদের অর্থের প্রাধান্য দেয় তার মানে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। যদি হচ্ছে কি কোনো পদকে না বোঝায় তখন সেটাকে বলবেন কি অলুক বহুব্রী। তারপরে দেখেন আমি যদি বলেছি কি, দেখেন পথে ঘাটে, আমি বললাম হচ্ছে কি পথে ঘাটে। ঠিক আছে, দেখেন হাতে নাতে, দুধে ভাতে, যাই বলি, দেখেন দুধে ভাতে, হাতে নাতে, দেখেন উভয় পদকে বোঝাচ্ছে কিনা? উভয় পদকে বোঝাচ্ছে, রাইট? তো উভয় পদকে যেহেতু বোঝাচ্ছে তার মানে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। সোনার বাংলা, এখন আমি যদি বলি সোনার বাংলা না বলে যদি বলি কি যে পিতার আদেশ, এখন দেখেন একটু লক্ষ্য করে, পিতার আদেশ একই কথা, আদেশ মেইন, রাইট? পিতা মূল শব্দর হচ্ছে বিভক্তি। আমি যদি বলি হচ্ছে ঘোড়ার ডিম, দেখেন আমি যদি বলি হচ্ছে ঘোড়ার ডিম। আমি যদি বলি হচ্ছে তেলে ভাজা, দেখেন আমি যদি বলি ঘিয়ে ভাজা, দেখেন বিভক্তি যুক্ত হচ্ছে এবং পরপদের অর্থে কি পাচ্ছে বলেন তো? প্রাধান্য পাচ্ছে। তাহলে সেটাকে বলতেছি কি হলো তৎপুরুষ। আর অলুক বহুব্রীটা কি? আমি যদি বলি এখন কানে কলম, একটু লক্ষ্য করে দেখেন কানে কলম, এখানে দেখেন কানে কলম। আমি যদি বলি হচ্ছে গায়ে হলুদ, দেখেন গায়ে হলুদ, এখানে একটু লক্ষ্য করে দেখেন কানে কলম, এই যে বিভক্তি যুক্ত হচ্ছে গায়ে হলুদ, রাইট? কানে কলম দ্বারা কান রে বোঝায় নাকি কলম রে বোঝায়? আমি এই কানে কলম দিলাম, এখন কি আমার কানকে বুঝাইছে বা হচ্ছে কলমকে বুঝাইছে? না। কানে কলম যার থাকে তাকে আপনারা দেখবেন হচ্ছে কি যে কি বলা হয়? কাঠমিস্ত্রি, তাই না? ওই কাঠমিস্ত্রি দেখবেন হচ্ছে কি থাকে, কানে একটা কলম থাকে, রাইট? পেন্সিল থাকে, পেন্সিল, ওইটা দ্বারা তখন কি বোঝায়? ওই কাঠমিস্ত্রিকে বোঝায়, তাই না? গায়ে হলুদ, দেখেন গা কে বোঝায় না, হলুদকে বোঝায় না। এখন আমি গায়ে হলুদ দিয়ে দিলাম, আমি এখন হলুদ মেখে সারা গা মুখ টুক আমি চলে আসলাম। এখন বলেন তো এই গাটাকে বুঝাইতেছে, হলুদটা বুঝাইতেছে? আমার যদি হচ্ছে আজকে মুখে টুকে হলুদ থাকতো তখন এটাকে বোঝাইতো কি যে এটা অনুষ্ঠান, অর্থাৎ বিয়ের আগে যেটা হয়, তাই না? অনেকেরই গায়ে হলুদ হয়েছে এখানে, রাইট? তাহলে দেখেন আপনারা জানেন, তার মানে হচ্ছে কি এই যে হচ্ছে এটাকে বলা হয় কি বলেন তো, এটা অনুষ্ঠান। তো এই যে দুইটি পদ থেকে একটা পদকে বোঝায় নাই কিন্তু দেখেন বিভক্তি যুক্ত ছিল, তখন এটাকে বলছে অলুক বহুব্রী। বিভক্তি যুক্ত ছিল, পরপদের অর্থের প্রাধান্য দিয়েছে, বলেছে অলুক তৎপুরুষ। বিভক্তি দুই পদেই আছে, দুই পদে বিভক্তি আছে এবং হচ্ছে উভয় পদের অর্থের প্রাধান্য দিয়েছে, তাহলে এটা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে আমরা সবাই বুঝতে পেরেছি এখন, ঠিক আছে? এখন সবাই বুঝতে পেরেছে অলুকটা কি? অলুক সবাই বুঝতে পেরেছে আশা করি। তো সবাই একটু হচ্ছে স্ক্রিনশট দিয়ে দেবো, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট দিয়ে দেবো, দ্রুত স্ক্রিনশট দিয়ে দিব। এখন আমি চলে যাব হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত যে যেটা জিনিসটা চাচ্ছেন সেটা হচ্ছে কি, যে আপনারা সবাই চাচ্ছেন হচ্ছে কর্মধারয় সমাস, এবং কর্মধারয় সমাসে যে জায়গাটা পড়াবো সেটা উপমান উপমিত এবং হচ্ছে রূপক, সেই জায়গাটা সবাই যাচ্ছেন।
পরিমণি আপাতত সিঙ্গেল আছে, গায়ে হলুদ সেরে নিন। পরিমণি বিয়ে হয়ে গেছে, আপনি জানেন? 26 তারিখ গত মাসের। দেখবেন ফেসবুকে লিখছে আলহামদুলিল্লাহ 26 তারিখ, একটা লাভ ইমোজি দিয়েছে, তার মানে বুঝে নিতে হবে। ঠিক আছে, আপনি তো হচ্ছে কিছুই বুঝেননি। ওকে, আমি মুছে দিলাম। এখন কর্মফলের সমাসে যাব। কর্মধারয় সমাস, এটা আপনি জানবেন কি বললাম আমরা, তুলনা বোঝায়। কি বোঝায়? তুলনা বোঝায়। ওকে, তো তুলনা যেহেতু বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি, কর্মধারয় 5 ধরনের আছে। সাধারণ কর্মধারয়কে আমরা কর্মধারয় হিসেবে থাকে, সেটা হচ্ছে ব্যাস বাক্যে যে, যিনি, ওগুলো যুক্ত হয়, সেটা আপনারা জানেন, যেমন মহানবী, মহান যে নবী, তাই না? তারপর হচ্ছে কি সুন্দরলতা, সুন্দরী যে লতা, এটা আপনারা সবাই জানেন। কদর্থ, কুঝে অর্থ, কাপুরুষ, কুঝে পুরুষ, এগুলো আপনারা পড়েছেন। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, তাই না? বুঝতে পেরেছেন? তাহলে দেখেন যে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু আপনারা পড়েছেন। তাহলে এইগুলো আমি পড়াবো না, আপনাদের যে জায়গায় ঝামেলা হয় সেটা আমি দেখাবো। সেটা হচ্ছে উপমান, অপমিথ আপনারা লিখবেন, আর এটা হচ্ছে আমাদের কি, রূপক। উপমান উপমিত হচ্ছে কি আর বলেন তো, রূপক। এখানে লিখবেন আপনারা বিশেষ্য প্লাস বিশেষণ ইকুয়াল টু লিখবেন সম্ভব। এখানে লিখবেন বিশেষ্য প্লাস বিশেষ্য ইকুয়াল টু লিখবেন অসম্ভব। অসম্ভব। এখানে লিখবেন অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। সবাই এই জায়গাটা একটু লিখবেন। সবাই এই জায়গাটা লিখবেন, উপমান বিশেষ্য প্লাস বিশেষণ সম্ভব, উপমিত বিশেষ্য প্লাস বিশেষ্য অসম্ভব, আর রূপক লিখবেন অদৃশ্যমান প্লাস হচ্ছে দৃশ্যমান। এই জায়গাটা সবাই একটু লিখবেন। ওকে, এখন এই জায়গাটা লেখার পরে চোখ বুঝে হচ্ছে কি, এইদিকে তাকিয়ে থাকবেন। এবার চোখ বুঝে তাকাতে পারবেন না আমি জানি, চোখ খুলেই তাকাবেন। ঠিক আছে, অর্থাৎ অন্যদিকে তাকাবেন না। ঠিক আছে, কারো মেসেজ দিলে দেখবেন না, তাহলে এই জন্য ঝামেলা বাজাবেন। ঠিক আছে, আর কমেন্ট করবেন হচ্ছে কি, পরিমণি এবং নুসরাত ফারিয়া নিয়ে, ওই চ্যাপ্টার নিয়ে কমেন্ট করবেন। ঠিক আছে, তাহলে দেখেন আপনাদের কাজই তো ওগুলো, তাই না? ঠিক আছে, বুঝছেন? একটা মানুষ কতদিন ধরে একজনের জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? অপেক্ষা করতেছে, তারপর হচ্ছে কাজ হচ্ছে না, কাজে শুনলেন হচ্ছে কি পরিমণি মারা গেছে, তারপর হচ্ছে কি লাইভেও চলে আসছে। আর রাসেল স্যার অনেকদিন ধরে অপেক্ষা করতেছে। কষ্ট পায় না এই কথাগুলো যে আপনারা বলেন কমেন্টে? আচ্ছা, এখন আসেন এখানে বিভক্তি বা হচ্ছে এখানে ব্যাস বাক্যতে যাবেন না, যাইলে গিয়ে হচ্ছে কি ধরা কান, এটা বুঝেন। আচ্ছা, রক্ত লাল, এই রক্ত শব্দটা বিশেষ্য কিনা, অর্থাৎ নাউন কিনা? লাল শব্দটা অ্যাডজেক্টিভ কিনা, অর্থাৎ কি এটা বিশেষণ কিনা, বলেন তো? রক্ত বিশেষ্য, লাল বিশেষণ, এই জায়গাটা আমরা বুঝতে পারছি সবাই। এরপর দেখেন এখানে রক্ত বিশেষ্য, এখানে জবাও কি বলেন তো, বিশেষ্য। দুইটাই কি বলেন তো, নাউন। তাহলে যখন আপনি দেখবেন একটা বিশেষ্য একটা বিশেষণ, তখন সেটাকে বলেন উপমান। ঠিক আছে, বুঝতে পারছেন? আর উপমিত মানে হচ্ছে কি, একটা কি বলেন তো বিশেষ্য, আর একটা কি বিশেষ্য, অর্থাৎ দুইটি কি বলেন তো, নাউন। রাইট? এখন এখানে একটু লক্ষ্য করে দেখেন যে রক্ত লাল বিশেষ্য বিশেষণ বললাম, আর দুইটাই বললাম বিশেষ্য। এখন আপনি বলতে পারেন যে বিশেষ্য চিনি না, বিশেষণ চিনি, সেই ক্ষেত্রে কিভাবে চিনবে? রাইট, এই প্রশ্নটা আপনার মনে কিন্তু উদিত হয় এবং সেই প্রশ্ন কিন্তু জাগ্রত হয় যে আমরা যে বিশেষ্য চিনি না, বিশেষণ চিনি না, হায় আল্লাহ, তাহলে কি হবে? এর কোনো চিন্তা নাই, সেক্ষেত্রে আমি এখানে লিখে রাখেছি। দেখেন আপনি এই জিনিসটা যদি তুলনা করেন, দেখেন হচ্ছে সম্ভব, আর এদিকে তুলনা করলে হবে এটা অসম্ভব। কিভাবে তাহলে? দেখেন রক্ত কি কি লাল হয় কি না, এটা দেখেন রক্ত কি লাল হয়, এটা কি সত্য ঘটনা কিনা বলেন তো? আপনি রক্তটা একটু বের করেন তো কেটে, দেখেন তো এটা কোন রঙের। ঠিক আছে, সবাই একটু হচ্ছে কেটে ফেলেন হাত। ঠিক আছে, ছোটবেলায় তো অনেক কাটছেন। ওকে, এখন একটু লক্ষ্য করেন যে যদি হয় এটা, হাতটা দেখেন, রক্তটাকে বের করলে কি হবে বলেন তো, লাল হবে। বুঝতে পারছেন? তাহলে এটা সম্ভব বা সত্য ঘটনা।
এখন কিন্তু রক্ত কোনোদিন জবা হয়েছে কিনা দেখেন একটু লক্ষ্য করে, এটা কি সম্ভব? আচ্ছা আপনি বলেন রক্ত কোনোদিন জবা হতে পারবে না, ঠিক আছে। অর্থাৎ জবাটা হচ্ছে কি রক্তের মতো লাল দেখি জবাটাকে রক্তের সাথে কি করছে, কম্পেয়ার করেছে, বুঝতে পারছেন? তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখেন, ওই যে আমরা যদি বললাম রক্ত জবা, তাহলে ওইটা কিন্তু সম্ভব না, সেটা কি অসম্ভব। অসম্ভব যেহেতু দুইটাই নাউন, তখন সেটাকে বলছি আমরা উপমিত। আর যখন দেখছি হচ্ছে সম্ভব, তখন সেটাকে বলছি আমরা উপমান। তাহলে আমরা যদি এখন আরো বলি, দেখেন কাজল কালো, কি কাজল কালো, কাজল দেখেন বিশেষ্য, কালো মানে কি বিশেষণ অ্যাডজেক্টিভ। এবার সম্ভব কিনা বলেন তো, পসিবল কিনা? অবশ্যই সম্ভব। আমি যদি বলি অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা দেখেন বিশেষ্য প্লাস কি বিশেষণ, নাউন প্লাস কি বলেন তো অ্যাডজেক্টিভ। এটা আপনারা বুঝতে পারছেন, অরুণ মানে কি সূর্য, সূর্য কি রাঙ্গা হয় কিনা, ঠিক আছে, তার মানে কি সম্ভব। তো সম্ভব বস্তু কিনা বলেন তো। আর আমি যদি বলি হচ্ছে কচু কাটা, আপনার বলেন না তোর আজ কচু কাটবাম, কচুর মতো কাটবো আর কি, কচু কাটা মানে কচু কাটা করবো, তা কচু কি কাটা যায় কিনা বলেন তো, সম্ভব কিনা? সম্ভব, ঠিক আছে। তারপর দেখেন এই ধরনের যতগুলো উদাহরণ থাকবে, দেখেন আমি যদি বলি হচ্ছে বক ধার্মিক, তাহলে একটু লক্ষ্য করেন বক ধার্মিক, কারণ আপনি বলতে পারেন বকটা কিভাবে ধার্মিক, এটা তো অসম্ভব। এই ক্ষেত্রে তো ঝামেলা, এই শব্দটা ধারা বক ধার্মিক কি অর্থে ব্যবহৃত হয় সেটা বুঝেন। একটু আগে অনেকে প্রশ্ন করেছেন ঘোড়ার ডিম নিয়ে, তো সেটা আপনি হচ্ছে ওটা বুঝতে হবে অর্থটা কি বোঝায়, কোন অর্থে আমরা ব্যবহার করি। বক ধার্মিকটা কি ভণ্ড অর্থে ব্যবহার করি না? তা ভণ্ড অর্থে বক ধার্মিক কি সত্য না মিথ্যা বলেন তো? অবশ্যই সত্য। তার মানে সেই ক্ষেত্রে দেখেন এটা যেহেতু সত্য, তার মানে হচ্ছে এটাকে আমরা বলবো কি বলেন তো, কি এটার তুলনাটা সত্য আছে, তার মানে এটা সম্ভব, বিশেষ্য প্লাস বিশেষণ। ধার্মিকটা কিন্তু বিশেষণ, যে কোনো শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত হলে এটাকে বিশেষণ বলা হয়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলতে পারি তাহলে কি বলেন তো, এটাও কি বলেন তো আমাদের যে উপমান কর্মদ্বারয় সমাস, বুঝতে পেরেছি? এটাও কি বলেন তো আমাদের উপমান কর্মদ্বারয় সমাস, রাইট। এখন আমি যদি বলি হচ্ছে দেখেন এইদিকে আরো উদাহরণ দেওয়া যাবে, অসংখ্য উদাহরণ আছে, আমি দিব না, আর দেখেন আপনারা পড়বেন, ঠিক আছে। আমি কম কম উদাহরণ দিব, বুঝাই দিব, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। দেখেন সিংহ পুরুষ, আচ্ছা এখানে বলেন সিংহ পুরুষটা যখন আমি বলেছি, এই পুরুষটাকে আমি কার সাথে সিংহের সাথে তুলনা করেছি। ধরেন এই যে একটা আমি পুরুষ, ঠিক আছে, কারণ আমি যদি বলি হচ্ছে আমি সিংহ পুরুষ, আমি বীর পুরুষ, ঠিক আছে। আর সিংহ পুরুষ না থেকে পরীক্ষা একবার বীর পুরুষ আসছিল, আর বীর পুরুষ দেখে অনেকে রাগ করছে, ঠিক আছে, কারণ বীর পুরুষ তো পড়ে নাই। একই কথা, সিংহ পুরুষ, সিংহটাকে কি পুরুষের সাথে তুলনা করছে নাকি পুরুষকে সিংহের সাথে তুলনা করছে? পুরুষকে সিংহের সাথে তুলনা করেছে। আর পুরুষ আমি যদি বলি আমি সিংহ পুরুষ, তা আমাকে তুলনা করলো, এখন আমি কি আসলে কি সিংহ হতে পারবো বলেন তো? পারবো না, তো মানে কি এটা অসম্ভব, রাইট। একটু আগে আপনাকে বলেছিলাম আপনার মুখ হচ্ছে কি বলেন তো, সাত মুখ, বলেছিলাম কিনা সাত মুখ। দেখেন এই সাত মুখ যে একটু আগে বলেছিলাম, বা চন্দ্র মুখ বলেছিলাম, একটু লক্ষ্য করেন, আপনার মুখটাকে সাদের সাথে তুলনা করছে, এখন আপনার মুখটাকে সাদ হতে পারবে? বলেন পারবে? পারবে না, তার মানে কি এটা অসম্ভব। দুইটাই দেখেন নাউন, কিন্তু এটা কি অসম্ভব। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তার মানে হচ্ছে কি আমাদেরকে বুঝতে হবে যে দুইটাই বিশেষ্য কিন্তু অসম্ভব জিনিস, তাহলে সেটাকে আমরা বলবো উপমিত। দুইটাই হচ্ছে কি বলেন তো, যে একটা বিশেষ একটা বিশেষণ কিন্তু সম্ভব জিনিস, সেটাকে বলবো যে উপমান। তদ্রুপ যদি আমি দেখেন এখন বলি হচ্ছে কি দেখেন অধর পল্লব, অধর, অধর পল্লব। এখন দেখেন অধর পল্লব বা কর পল্লব বা ফুলকুমারী বা ফুলকপি যাই বলি না কেন, অধর পল্লব, দেখেন পল্লব মানে কি পাতা, অধর মানে কি ঠোঁট। এখন এই যে দেখেন ঠোঁটটাকে কি করি, পাতার সাথে তুলনা করি না? ঠোঁটটা প্রত্যক্ষ বস্তু, পাতাটা পরোক্ষ, বুঝতে পারছেন? প্রত্যক্ষ বস্তুকে পরোক্ষের সাথে তুলনা করতে হয়। এখন দেখেন এই ঠোঁটটা কি কখনো পাতা হতে পারবে? পারবে না। তা সম্ভব না অসম্ভব? অবভিয়াসলি অসম্ভব, তাহলে সেটাকে আমরা কি বলবো, উপমিত। ওকে, এখন আসেন তাহলে আমরা যাই যে রূপকে, অদৃশ্যমান প্লাস হচ্ছে দৃশ্যমান। রূপক মানে হচ্ছে অভেদ কল্পনা, এটার অর্থ হচ্ছে অভেদ কল্পনা, সেগুলো আপনারা পড়বেন। উপমান শব্দ হচ্ছে তুলনীয় বস্তু, এগুলো আপনারা জানেন। প্রত্যক্ষ বস্তুকে বলা হয় কি বলেন তো উপমেয়, পরোক্ষ বস্তুকে বলা হয় উপমান, সেগুলো আপনারা জানেন, ঠিক আছে, ওগুলো আমি লিখেলাম না। অদৃশ্যমান প্লাস দৃশ্যমান, আপনারা বলেন যে সে আমার তো ব্রেকআপ হয়ে গেছে, আমার বিষাদ সিন্ধু হয়ে গেছে, মানে কি আমার জীবনটা বিষাদ সিন্ধু হয়ে গেছে। ব্রেকআপ হলে অনেকে এটা কথাটা বলে, ঠিক আছে। এখন একটু লক্ষ্য করে দেখেন যে আপনারা বলছেন যখন আমার বিষাদ সিন্ধু হয়ে গেছে, বিষাদ সিন্ধু যখন আপনার হয়ে গিয়েছে, বলেন এই বিষাদ মানে কি দুঃখ, সিন্ধু মানে কি সাগর, তাই না? এখন একটু লক্ষ্য করে বিষাদ সিন্ধু, এই বিষাদ দুঃখ মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ অদৃশ্যমান মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা দুঃখ কি দেখা যায়, ছোঁয়া যায়, নাকি কি হৃদয়ে অনুভব করা যায়? অনুভব করা যায়, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে বিষাদ সিন্ধু মানে হচ্ছে কি এই বিষাদটা দুঃখ, দেখেন এটা হচ্ছে অদৃশ্যমান, এটা কি বলেন তো অদৃশ্যমান, রাইট।
কিন্তু এই সিন্ধু মানে কি, সাগরটা কি বলেন তো, দৃশ্যমান কিনা বলেন তো, রাইট? অদৃশ্যমান প্লাস দৃশ্যমান যখন হচ্ছে কি আমি তুলনা করছি, তখন সেটাকে বলছি কি বলেন তো, কি রূপক। কারণ আপনার কথা হতে পারে এইখানেও তো পসিবল না, এখানেও তো কি ইম্পসিবল, অথবা অসম্ভব। হ্যাঁ অসম্ভব। তাহলে উপমিতর সাথে এটা পার্থক্য কি? দেখেন এই বিষাদটা কিন্তু আপনি দেখতে পারবেন না, পার্থক্যটা বোঝেন। বিষাদ কিন্তু দেখা যায় না, কিন্তু এখানে রক্ত দেখতে পারতেছেন, সিংহ দেখতে পারতেন, চাঁদ দেখতে পারতেছেন, অদর দেখতে পারতেছেন, পারতেছেন কিনা বলেন তো, পারছেন। ঠিক আছে, তার মানে এটাও অসম্ভব, এটাও অসম্ভব হবে, কিন্তু এটা অদৃশ্যমান হবে, পুরোপথ কি হবে, অদৃশ্যমান। যদিও আপনারা যদি বলেন যে মন মাঝি, দেখেন এই পরীক্ষা আসে এগুলো, দেখেন মন মাঝি, এই মন মাঝি, দেখেন মন অদৃশ্যমান, মাঝি দৃশ্যমান, রাইট? ক্লিয়ার? তারপর দেখেন আপনারা যদি বলেন বিদ্যাসাগর, দেখেন বিদ্যাসাগর, ক্ষুধানল, রূপসাগর, দেখেন যাই বলেন আনন্দ সাগর, বিদ্যা দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউন, সাগর কিন্তু দৃশ্যমান, আর অদৃশ্যমান প্লাস দৃশ্যমান। ঠিক আছে, ওই ধরনের যতগুলো উদাহরণ আছে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা বলেন পরাণ পাখি, বলেন কিনা ও আমার পরাণ পাখি, হ্যাঁ যাস না তুই দিয়ে ফাঁকি, তখন এই যে পরাণটা দেখেন অদৃশ্যমান, পাখিটা কিন্তু দৃশ্যমান। এখন আসেন যে এইভাবে যদি আমরা সমাজটা চিনতে পারি, ব্যাস বাক্য দিয়ে কি করব? দেখেন ব্যাস বাক্যে কি করবো, সহজ কথা। ব্যাস বাক্যে এখানে উপমানের ন্যায় বসাবো, ন্যায় কোথায় বসাবো, ন্যায় মাঝে বসাবো। আর উপমিতিতে ন্যায় বসাবো, ন্যায় কোথায় বসাবো, ন্যায় শেষে বসাবো। আর রূপকে কি বসাবো, রূপ মাঝে বসাবো, রূপ মাঝে। ব্যাস বাক্য হয়ে গেল, ব্যাস বাক্য হয়ে গেল। দেখেন, হ্যাঁ বীর পুরুষ কি সময়, বীর পুরুষ তো উপমিত সময়, ঠিক আছে। আর সিংহ পুরুষ পরীক্ষা না এসে বীর পুরুষ আসলো, দেখে রাগ করার কারণ আছে, এই তো ঝামেলা বাজে। ঠিক আছে, বীর পুরুষ তো একই ধরনের কথা। ঠিক আছে, এখন আসেন এইখানে ব্যাস বাক্য করলে কি হবে, মাথায় রাখবেন যাকে তুলনা করবেন তাকে কি রাখবেন, আগে রাখবেন। তাহলে রক্তকে দেখেন, রক্তের ন্যায় কি বলেন তো, লাল, নেটা মাঝে বসাবেন। ঠিক আছে, বুঝতে পারতেছেন? কাজলের ন্যায় কি বলেন তো, কালো। অরুণের ন্যায় কি, রাঙ্গা। তুষারের ন্যায় কি, ধবল। কচুর ন্যায় কাটা বা কচুর মতো কাটা। বক্রের ন্যায় কি, ধার্মিক। শশের ন্যায় ব্যস্ত, শশ ব্যস্ত। দেখেন ওগুলো কিন্তু কি বলেন তো, উপমান কর্মদ্বারয় সমাস। এখানে দেখেন আমি যেটা বললাম শস্য ব্যস্ত, এটাও কিন্তু পরীক্ষা আসছে, দেখেন অনেকবার আসছে। দেখেন শস্য ব্যস্ত, শস্য মানে খরগোশ। ঠিক আছে, এখন একটু লক্ষ্য করে দেখেন যে এটাকে কি করব, উপমিতিতে কি করব, ন্যায় শেষে বসাবো। ন্যায় শেষে বসানোর ক্ষেত্রে আপনি দেখবেন যারে তুলনা করবে, ঠিক আছে, তাকে কি করবেন বলেন তো, তাকে কি করবেন, আগে রাখবেন। তাহলে এখানে তুলনা করছে কারে, আমি জবাকে, কার সাথে, রক্তের সাথে। তাহলে জবাটা কি থাকবে বলেন তো, আগে থাকবে। তাহলে এটা ব্যাস বাক্য কি হবে, জবা রক্তের ন্যায়। রক্তের নেই জবা না, এরকম নয় কিন্তু, জবা রক্তের নেই। ঠিক আছে, এখানে পুরুষকে তুলনা করা হয়েছে, তার পুরুষ কি সিংহের ন্যায়। এখানে মুখকে তুলনা করা হয়েছে, মুখ চাঁদের ন্যায়। এখানে পল্লবকে তুলনা করা হয়েছে নাকি অদরকে, অবশ্যই অদরকে। তার ঠুটকে পাতার সাথে তুলনা করি, পাতাকে কিন্তু ঠুটের সাথে না। কি হবে বলেন তো, অদর পল্লবের ন্যায়। অর্থাৎ যাকে তুলনা করা হবে তাকে সামনে রাখবেন, এবং পরেরটার সাথে হচ্ছে কি ষষ্ঠী বিভক্তি যুক্ত করে ন্যায় শেষে বসাবেন। তাহলে রক্ত, জবা রক্তের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, মুখ চাঁদের ন্যায়, কি অদর পল্লবের ন্যায়, কর পল্লবের ন্যায়। এইভাবে কিন্তু ব্যাস বাক্যগুলো করবেন। আর এখানে কি বসাবেন, মাঝখানে শুধু রূপ বসাবেন। বিষাদ রূপ কি সিন্ধু, বিদ্যারূপ কি বলেন তো সাগর, পরাণ রূপ কি পাখি, মন রূপ কি মাঝি, সুখ রূপ কি অনল, সরি ক্রোধ রূপ কি অনল। এইভাবে কিন্তু আপনারা হচ্ছে কি ব্যাস বাক্যগুলো করবেন। তো আশা করি হচ্ছে কি আপনারা এখন বাসায় যদি আমি যেগুলো পড়িয়েছি সেগুলো ধরে ধরে প্র্যাকটিস করেন, পাশাপাশি বাকি যেগুলো আমি এই যে ছোট একটা ফরম্যাট দেখালাম শুরুতে, ওই সব ফরম্যাটটা নিয়ে আপনি বাসায় প্র্যাকটিস করবেন, 100% আপনি সমাজ পারবেন। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ঠিক আছে, দেখা হবে আবারও।